পলাশবাড়িতে মূর্তি হচ্ছে। এই দেশ সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশে প্রত্যেক ধর্মের মূর্তি বানানোর মানে ওই ধর্মের যেগুলো ধর্মীয় কাজ এগুলো করার অধিকার আছে। এই হিসাবে হিন্দুদেরও মূর্তি বানানোর অধিকার আছে। আমাদের এই অধিকার নাই যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হিন্দুদের মূর্তিকে ভাঙিয়ে দিব, এই অধিকার নাই। কথা ঠিক আছে, কিন্তু বলেন তো হিন্দুদের মূর্তি মন্দিরে থাকবে, বাইরে থাকবে না মন্দিরের ভিতরে থাকবে? মন্দিরের ভিতরে থাকতে হবে। এবং কোন সময় আপনারা শুনছেন যে মন্দির 70 হাত উঁচু হয়? কয় হাত? আর কথাই কর না, আপনারা আশ্চর্য, বুঝলাম না আপনারা আজকে চুপ করে রয়েছেন কি? এমন একটা ইমানি বিষয় আপনার কোনো চেতনা নাই। মূর্তি কতদূর হয়? এমন 70 হাত লম্বা হয়? 70 হাত লম্বা মূর্তি বানাইছে পলাশবাড়িতে। এর প্রায় 90% কাজ সম্পন্ন হয়ে গেছে। 90 হাত, অথচ ওখানে হিন্দুর সংখ্যা খুবই সামান্য। আরেকবারে বর্ডারের কাছে ওই এলাকার হিন্দুগুলার এত তাফালি, এরা বলছে পুরো রংপুরকে এরা আলাদাভাবে চায়, এই রংপুরকে এরা আলাদা হিন্দু প্রদেশ চায়, এখানে মুসলমান ঢুকার অধিকার পাবেন, এইভাবে বক্তব্য দিচ্ছে শাহবাগে দাঁড়াইয়া। চৈতালি সরকার না কি যেন একটা অ্যাডভোকেট মহিলা স্পষ্ট এরকম রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছেন। রাষ্ট্রবিরোধী কথাবার্তার আইন এত কঠিন, ফাঁসি পর্যন্ত হয়, কিন্তু চৈতালির কিচ্ছু হয় নাই। হবে তো না, বরং আমাদের দেশের অত্যন্ত সুন্দর একটা মন্ত্রী আছে, চেহারা দারুণ লাগে, আমারও খুব সুন্দর লাগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের না নাকি? হ্যাঁ, সালাউদ্দিন, আগের কাদেরের লগে মিল গেছে আর কি। সালাউদ্দিন সাহেব, আমি ওনার পরশুদিনের মানে ভিডিও বক্তব্য শুনলাম। উনি বলছে যে এই নারীটির এই কথাগুলো বলতে গিয়ে ওনার স্লিপ অফ টাং হতে পারে। কি হতে পারে? স্লিপ অফ টাং, মানে কথা বলতে গিয়ে মুখ পিছলায় বলে ফেলাইছে। আচ্ছা বলেন তো, মানুষের মুখ কয়বার পিছলায়? কথা তো কর না। মুখ পিছলানো বা মানে জিহ্বা পিছলায় বলে ফেলানো, এটা বলা হয় ধরেন একটা বলতে গেছে ভুলে আরেকটা বলে ফেলাইছে। কিন্তু বারবার একই কথা বললে এটারে কি মানে জিহ্বা পিছলাইছে না এটার ব্রেন পিছলাইছে? আচ্ছা, এরপরে একটা অপরাধী, একটা রাষ্ট্রদ্রোহীর ব্যাখ্যা মন্ত্রীর কি দেওয়া উচিত? উনি ব্যাখ্যা দিবে না, শাস্তির আওতায় আনবে। সে তার নিজের বক্তব্যের ব্যাখ্যা দেয় যে আমি ভুল করে ফেলাইছি, আমি ভুল বলে ফেলছি, আমার মাফ করে দেন। তাহলে তো যে চুরি করছে আপনি আরো ব্যাখ্যা দেন যে আসলে লোকটা অভাবের কারণে চুরি করে ফেলাইছে। আপনি তো চোরেরা ধরবেন, চোরে বলবো যে আমি এটার কারণে করছি। তাহলে যেগুলো যে হচ্ছে আপনাদের কি মনে হয় এমনি এমনি হচ্ছে? ভারতীয় মিডিয়ায় এই পলাশবাড়ি মূর্তির ব্যাপারে হুমকি ধমকি দিচ্ছে। এটারে যদি কোনোভাবে অপসারণ করার চেষ্টা করা হয় তাহলে এরা বাংলাদেশ দখল করবে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, ইসলামপন্থীদেরও মুসলমানদেরও, যদিও এই দেশের ইস্যু দেখবেন, ইসলামের ইস্যু দেখবেন, এই কপাল পরা ইসলামপন্থী হুজুর মৌলবী ছাড়া আর কারো কোনো কাজ নাই। সবাই তো খালি দায়িত্ব নিছে খাওয়ার জন্য, বাস এরাই করে। কিন্তু এরা আবার আবেগে, এদের মধ্যে কোনো ইউনিটি নাই, বুঝ ব্যবস্থা নাই, নিজেদের ভিতরে কামড়াকামড়ি বেশি, আন্দাজে একটা কিছু করে ফেলায়, আন্দাজে একটা কিছু করা যাবে না। হায়দ্রাবাদ ভারতের বর্তমান প্রদেশ, এটা কোনো প্রদেশ না। হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল, স্বাধীন একটা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। সামান্য একটা কোনো একটা ছোট্ট বিষয়ের অজুহাতে ভারতে হায়দ্রাবাদকে দখল করে নিয়ে এখন এই যে যুগ যুগ ধরে হায়দ্রাবাদকে দখল করে রাখছে। ওই দেশের মুসলমানদের যে খারাপ অবস্থা, হায়দ্রাবাদে সেম অবস্থা। এই জন্য বাংলাদেশকে এরা যেমন বলে, এই যে পশ্চিমবঙ্গের মন্ত্রী বলছে না, মুখ্যমন্ত্রী যে 2.5 মিনিট লাগবে দখল করতে, আসলেও কথা সত্য। এই দেশে এই পর্যন্ত 52 বছরে যারা আসছে, এরা কি কারণে আন্তর্জাতিক চাপের কথা এরা বলে। এই দেখবেন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একদম দুর্বল, কোনো নাই, একটা রকেট নাই, একটা ক্ষেপণাস্ত্র নাই, কিছুর থেকে কিছু নাই, আছে কতগুলো চোরের গোডাউন, আর কিচ্ছু নাই। আসলেও যে কোনো রাষ্ট্র যে কোনো মুহূর্তে এটা পরাস্ত করতে পারবে। এই জন্য এখানে আবার সুচিন্তিত ভাবেও কথাবার্তা করতে হবে। এটা নিয়ে আমাদের মধুপুরে পিসাব সহ বড় পরামর্শ সভা হয়েছে, ওখানে সিদ্ধান্ত হয়েছে তারেক রহমান সাহেব দেশে চলে এলে আমাদের প্রধানমন্ত্রী ওনার সাথে এই বিষয়ে আলাপ করে রাষ্ট্রীয়ভাবে এটার কিছু করতে হবে, এছাড়া এর বাইরে আর কিছু নাই। তাহলে আমার ভাইয়েরা, এই যে দেশে এগুলো হচ্ছে, এত ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, এত ধরনের এগুলো হচ্ছে, আমাদের জীবন তো আগের মতনই আছে। মহরম মাস হোক আসুক আর ওই মাস আসুক, সেই আগের মতনই তো 56 ইঞ্চি টেলিভিশনই আছে, সে আগের মতনই তো। মানুষ গাঞ্জা খাইলে গোপনে গিয়ে খায়, কিন্তু মানুষ টিভিকে প্রকাশ্যে দেখে, তাহলে বোঝা গেল সে টিভিকে খারাপ মনে করে না। মানুষ মদ খাইলে গোপনে গিয়ে খাওয়ার চেষ্টা করে,
জিনা করলে গোপনে গিয়ে করার চেষ্টা করে, কিন্তু মায়ার বিবাহে গান বদ্ধ প্রকাশ্যেই চলে, দাড়িতে মানুষ প্রকাশ্যেই কাটে। মনে কষ্ট নিয়েন না আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আপনারা ইসলামের দিকে ফিরে না আসবেন, বিশ্বাস রাখেন আপনাদের অধঃপতন যাবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মালিক বলেন তোমরা দুঃখিত হইবা না, মন ছোট করবা না, তোমরাই বিজয়ী হইবা, শর্ত হলে যদি ইমানদার হইতে পারো। ইমানদার পরিপূর্ণ না, এজন্য সারা পৃথিবীতে কোটি কোটি শত শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই অবস্থা, অথচ আগে মুষ্টিমেয় মুসলমান ছিল। আপনারা মুসলমানদের ইতিহাসের জিহাদ এবং যুদ্ধগুলো পড়ে দেখেন, ইতিহাস নবীজির জামানা থেকে নিয়ে প্রত্যেকটা জিহাদ এবং যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফের মুশরিকদের চাইতে কয়েকশো গুণ কম ছিল, কখনো কখনো কয়েকশো গুণ কম। 3000 একদিকে আর 4 লক্ষ একদিকে, একদিকে 3000 আর আরেকদিকে কত 4 লক্ষ। এবং বড় বড় ব্যবধানে মুসলমানদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নাই, কোনো কিছুই ছিল না, এদের কাছে আধুনিক মরণাস্ত্র ছিল। এরপরও বিজয় মুসলমানদের হয়েছে, কারণ মুসলমানদের শুধুমাত্র শক্তি তো জমিনে না, মুসলমানদের সবকিছু তো এখানে হয় না, মুসলমানদের সবকিছু তো দুনিয়ার মাধ্যমে নির্ধারিত হয় না। রব্বুল আলামিন মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পরিস্থিতি করে রাখছে। দিনে ফিরে আসো, দিনে ফিরে আসো। ইসরায়েলের এক প্রফেসর নাকি বলেছিল, আমি কোন এক লেখায় পড়েছিলাম, আর বলেছিল যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান মুসল্লি হবে, জুমার জামাতে যেই পরিমাণ মুসল্লি হয়, যেদিন মুসলমানদের ফজরেও এই পরিমাণ মুসল্লি হবে, তখন তোমাদের এই টেকনোলজি আর কোনো কাজে আসবে না, কাজে আসবে না। আল্লাহ সবার ঈমান হেফাজত করেন, আমিন বলুন।